আগরতলা শহরকে স্মার্ট সিটি বানাতে রাজ্য সরকারের চেষ্টা ত্রুটি নেই, কিন্তু অল্প বৃষ্টিতেই বানভাসী হচ্ছে শহর। কলকাতা শহরের ঘন ঘন বানভাসী পরিস্থিতি নাগরিকবাসীকে ব্যক্তিগত সম্পত্তির ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে নিষ্কাশনী ব্যবস্থা উন্নত করা হয়েছে বলে যতই সরকারের তরফ থেকে বড়াই করা হোক না কেন, বাস্তবে প্রতি বর্ষাতেই বন্যার পরবর্তী সময়ে শহর প্রশাসনের প্রতিক্রিয়া ও পৌর নিগমের কাজ খুবই হতাশাজনক। তারা কেবল ড্রেন দখলের দিকে আঙ্গুল তুলে এবং সেই ড্রেন দখল মুক্ত করার জন্য কিছু টোকেন প্রচেষ্টা করে। কয়েক সপ্তাহ পরে বিষয়টি ভুলে যায় এবং আবারও পরবর্তী বর্ষার সময় বন্যার পুনরাবৃত্তি হয়। আগরতলা শহরবাসীর কাছে এই সংকট প্রতি বছরের। তবে বলতে দ্বিধা নেই, রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে এই বন্যাকে কাজে লাগানোর সুযোগ পায়। কেন আগরতলা শহরে বানভাসী হচ্ছে তার পেছনে রয়েছে বহু কারণগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বানভাসী হওয়ার একটা বড় কারণ আগরতলা ড্রেন ডিজাইনের ভুল এবং সঠিকভাবে নর্দমাগুলির রক্ষণাবেক্ষণের অভাব। সাধারণত শহরের ড্রেনগুলি শুধুমাত্র বৃষ্টির জল নিষ্কাশন করার জন্য ডিজাইন করা হয়, কিন্তু বাস্তবে এই সমস্ত ড্রেনগুলো বেশিরভাগ পুরো নিষ্কাশন সহ আরও নানা ধরনের নিষ্কাশনী কাজে ব্যবহার করা হচ্ছে। আসলে জনসংখ্যা বাড়ার সাথে সাথে বর্জ্য জলের প্রবাহ বাড়বে, সেই বিষয়টি নর্দমা ডিজাইনের সময় মাথায় রাখা হচ্ছে না। এক্ষেত্রে শহরকে বানভাসী থেকে মুক্ত রাখতে অবশ্যই একটি সমান্তরাল ড্রেন বা পাইপ নেটওয়ার্ক ব্যবহার করে বর্জ্য জল পুনরায় ব্যবহার করার পরিকল্পনা করতে হবে। এই বিষয়টি সরকারের মাথায় থাকা খুব জরুরি। তাছাড়া ভবিষ্যতের জনসংখ্যা কথায় মাথায় রেখে ড্রেনের পর্যাপ্ত বহন ক্ষমতা রাখতে হবে। শহরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার বড় কারণ সম্প্রতি শহরের বুকে গড়ে ওঠা বড় বড় আবাসন বা অ্যাপার্টমেন্ট কালচার। এই ধরনের প্রকল্পে আবাসন এলাকার ভিতরে ড্রেন করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এই ড্রেনগুলো নির্মাণের সময় এর প্রস্থ ও গভীরতা কমিয়ে দেওয়া হচ্ছে, যা ড্রেনের বহন ক্ষমতা কমিয়ে দেয়। অপরদিকে রাস্তার পাশে সরকারি নর্দমাগুলি দখলের ফলেও ড্রেনগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং অপপ্রস্থ হয়ে যাচ্ছে। প্রকৃতিতে জল সর্বদা নিচের দিকে গড়াবার রাস্তা নিজেই খুঁজে নেয়, আর সেই পদ্ধতি দীর্ঘ সময় ধরে এক রাস্তায় জল প্রবাহিত হওয়ায় বৃষ্টির সময় এই জল নামার বিষয়টি স্রোতে পরিণত হয়। কিন্তু নর্দমা দখল করে জল নামার এই স্রোত বন্ধ করতে দখলদাররা জল নামার পথটি সরিয়ে দেওয়ার চেষ্টা করে, ফলে স্বাভাবিকভাবে জল যাওয়ার নিজস্ব রাস্তাটি বন্ধ হয়ে গেলে সেই জল অন্য জায়গা দিয়ে প্রভাবিত হয় এবং চারিদিকে ছড়িয়ে যায়। অপরদিকে ড্রেনগুলিতে আবর্জনা, পলি, জৈব অজৈব বর্জ্য ফেলার প্রবণতা রয়েছে নগরবাসীর। এতে নর্দমা ভরাট হয়ে জল যাওয়ার রাস্তা অপ্রশস্ত হয়ে পড়ে। সমস্যাটি তীব্র হয়ে ওঠে যদি ড্রেন স্ল্যাব নিয়ে আবৃত থাকে, কারণ এই স্ল্যাবের কারণে এই ধরনের ড্রেনগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করা যায় না। এই সমস্যা দূর করার জন্য সমস্ত বড় ড্রেনের মুখে আবর্জনার ফাঁদ এবং পলিপাদ লাগানো আবশ্যক। এদিকে অনেক সময় ড্রেনের ভেতরে নিয়ে নানা ধরনের পাইপ দেওয়া হয়, এতে ড্রেনের আবর্জনা এবং গাছপালা এই পাইপলাইনে আটকা পড়ে, যার কারণে ড্রেনগুলি পলি জমে অবরুদ্ধ হয়ে পড়ে এবং বন্যার কারণ হয়। অপরদিকে বছর 10 আগেও আগরতলায় অনেক জলাভূমি এবং অনেক সবুজ জায়গা ছিল। নিচু জলাশয় ও জলাভূমি সহ গাছপালা এবং মাটি বৃষ্টির জল শোষণ করে এবং ধরে রাখে, কিন্তু গত 25 বছর ধরে শহরটি বেড়েছে, শহরের উপর বেশিরভাগ জলাশয় ভরাট হয়ে গেছে এবং শহর তার সবুজ হারিয়েছে। এর ফলে বৃষ্টির জল একটি নির্দিষ্ট এলাকার মধ্যে রাখা যাচ্ছে না, এই জল শহর জুড়ে ছড়িয়ে যাচ্ছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে। তাছাড়া নগর পরিকল্পনাবিদরা শহর জুড়ে প্রভাবিত জল সংরক্ষণ, জল নিষ্কাশন করার আধুনিক পরিকাঠামো এখন পর্যন্ত তৈরি করার চিন্তা ভাবনা করেনি। একটাও শহর বানভাসী হওয়ার একটা কারণ। প্রসঙ্গত যে কোনো শহরেই কিছু নিচু এলাকাকে প্লাবনভূমি হিসেবে চিহ্নিত করা হয়। উজানে এলাকায় একটি নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাত হলে এসব এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এই ধরনের এলাকায় নির্মাণ না করাই বুদ্ধিমানের কাজ, কিন্তু এইসব প্লাবনভূমিতে দেখা যাচ্ছে বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে। সরকার আনুষ্ঠানিকভাবে এই জাতীয় এলাকাগুলি প্লাবনভূমি হিসাবে ঘোষণা না করলে প্লাবনভূমিতে এই ধরনের বিল্ডিং নির্মাণের কাজ চলতেই থাকবে, আর এই কাজ বন্ধ না হলে বিল্ডিং তৈরি করার সময় তারা জমি মাটি ফেলে ভরাট করে জমির
চরিত্র বিকৃত করে ফেলবে। এতে শহর নিয়মিত জলাবদ্ধতার শিকার হবে তা বলাই বাহুল্য। আর এই ঘটনাই এখন শহর আগরতলায় ঘটছে। নগর সভ্যতার মূল কথাই হলো সমস্ত রাস্তার পাশে ড্রেন থাকতে হবে। এইসব ড্রেন অপর্যাপ্ত হলে সড়কে জল বাড়বেই। এই ড্রেন না থাকার কারণেও অল্প বৃষ্টিতে আগরতলায় জল জমে যায়। তাছাড়া রাস্তার ঢাল যদি ক্রমাগত জল যাবার পথে ক্রমশ নিচু না হয়, তবে ভারী বৃষ্টি পড়ে অনেক মাল্টি লেন রাস্তা বা লেনে জলাবদ্ধ হয়ে পড়ে। শহর আগরতলায় এই চিত্র দেখা যাচ্ছে। এটাও আগরতলা শহরের বানভাসির একটা কারণ। এদিকে যখন একটি নতুন রাস্তা তৈরি করা হয়, তখন জলাবদ্ধতা এড়াতে আশেপাশের মাটির তুলনায় রাস্তাটি সব সময় উঁচু করে নির্মিত হয়। বেশিরভাগ রাস্তার নির্মাণ প্রকল্পে এই পদ্ধতি মেনে চলা হয়। পাশাপাশি রাস্তাটি যদি দীর্ঘ এলাকা জুড়ে হয়, তখন রাস্তায় নিচ দিয়ে জল যাওয়ার জন্য কালভার্টের প্রয়োজন পড়ে। জল চলাচলের করার জন্য একাধিক কালভার্ট থাকাটাও প্রয়োজন। কিন্তু রাস্তা নির্মাণের সময় এই বিষয়টি অবহেলার পর্যায়ে থাকে যাচ্ছে। ফলে রাস্তাটি বাঁধের মতো কাজ করে এবং উজানের দিকে জলাবদ্ধতার সৃষ্টি করে। কিছু ক্ষেত্রে রাস্তা নিজেই জলাবদ্ধ হয়, আবার কিছু ক্ষেত্রে একটি রাস্তা একটি ড্রেনের জন্য একটি কালভার্ট থাকতে পারে। কিন্তু এই কালভার্টটি হয়তো রাস্তার পাশে কারোর ব্যক্তিগত সম্পত্তির মধ্য দিয়ে তৈরি হয়। সেই ক্ষেত্রে সম্পত্তির মালিক প্রায়ই তার সম্পত্তি চারপাশে বাদ দিয়ে তার ব্যক্তিগত সম্পত্তির উপর জল বেরোবার রাস্তা বন্ধ করার চেষ্টা করে। ফলে জল যাওয়ার জন্য যে ড্রেনটি থাকে তার সাথে কালভার্টের সংযুক্তি থাকে না। কিন্তু কালভার্ট স্থানান্তরের চেষ্টা করে না সংশ্লিষ্ট দপ্তর, আর সেই বিষয়টিও সেই স্থানে নিয়মিত বন্যার সৃষ্টি করে। কিছু রাস্তার অবস্থান আবার প্লাবনভূমিতে হয়। উজানের এলাকায় নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাত হলে ওই রাস্তা সহ পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এর একমাত্র সমাধান হলো এই ধরনের রাস্তাগুলিকে বন্যার সর্বোচ্চ স্তর নির্ধারণ করে তার উপর নির্মাণ করা এবং জলকে অতিক্রম করার জন্য একাধিক কালভার্ট নির্মাণ করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের শহরে বন্যা প্রতিরোধ বা বন্যার জল নিষ্কাশনের জন্য এমন কোনো কৌশল নেই। ফলস্বরূপ কিছু এলাকা বারবার প্লাবিত হয় এবং কর্তৃপক্ষের ভূমিকা বাস্তবে আটকে পড়া লোকদের উদ্ধারে সীমাবদ্ধ থাকে। আগরতলা শহর বানভাসী হবার পেছনে আরেকটি বড় কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন। সাম্প্রতিক বছরগুলিতে জলবায়ু বিশ্বব্যাপী পরিবর্তিত হয়েছে। এর আগে বৃষ্টি খুবই কম, ঐতিহাসিক বৃষ্টিপাতের সর্বোচ্চ সংখ্যাকে অতিক্রম করেছিল আগরতলা শহর। কিন্তু 2018 সালের পর থেকে বৃষ্টিপাতের রেকর্ড সমস্ত ধরনের হিসেবে উল্টাপাল্টা করে দিচ্ছে, যার কারণে অল্প বৃষ্টিতেই শহর জল জমার পরিমাণ ক্রমশ বাড়ছে। আগরতলা শহরকে বানবাসী থেকে বাঁচাতে হলে বন্যার ফ্রিকোয়েন্সি স্বল্প দীর্ঘমেয়াদী উভয় ক্ষেত্রেই প্রতিকারের দিকে নজর দেওয়া অপরিহার্য। কারণ ভূবিজ্ঞানীদের মতে আগরতলায় আগামী বছরগুলিতে এই ধরনের বন্যা পরিস্থিতি আরও খারাপ হবে। তাই সমস্যার সমাধানে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং একই সাথে আকস্মিক বন্যা প্রতিরোধ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে গেলে রাজ্য সরকারকে অবশ্যই ডিজিটালাইজেশন আকারে সর্বশেষ ড্রেনেজ ডেটা গ্রহণ করতে হবে। বর্তমানে আগরতলার ড্রেনগুলি শুধুমাত্র বৃষ্টির জল বহন করার জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু শোধিত নিষ্কাশন নয়। এক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমকে পুরোপুরি আধুনিক এবং আপডেটেড করা প্রয়োজন। নির্দিষ্ট বৃষ্টিপাতের ফলে কোনো এলাকা প্লাবিত হবে তা খুঁজে বের করে কর্তৃপক্ষকে অবশ্যই প্লাবনভূমিতে বিশ্লেষণ করতে হবে। যদিও এই ডেটা এবং মডেলটি অন্যান্য সংস্থাগুলির কাছে পাওয়া যায়, যেমন রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সেল, তাদের অবশ্যই এই সহযোগিতামূলক পরিকল্পনায় জড়িত থাকতে হবে। সমস্ত ড্রেন অবিলম্বে দৈর্ঘ্য এবং প্রস্থে বড় ও গভীর হতে হবে। নর্দমাগুলিকে আবর্জনা মুক্ত রাখতে হবে। প্রতিটি বড় নর্দমার মুখে জাল লাগাতে হবে। শহর আগরতলায় আরও নতুন নতুন অত্যাধুনিক পাম্প মেশিন বসাতে হবে। বিভিন্ন লেন এবং বাইলেনগুলোর ড্রেনগুলির পুনর্নির্মাণ এবং প্রয়োজনে প্রশস্ত করতে হবে। সর্বোপরি আগরতলা শহরের পাশ দিয়ে যে খাল জল নিষ্কাশনের জন্য রয়েছে সেগুলির নাব্যতা বাড়াতে হবে। পাশাপাশি বাড়াতে হবে হাওড়া নদীর নাব্যতাও। সর্বোপরি শহরের ছোট বড় সব ধরনের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ না করলে এই বানভাসী পরিস্থিতি প্রতি বছরেরই সমস্যা থেকে যাবে, এমনটাই অভিমত ভূবিজ্ঞানীদের। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।